বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নবম শ্রেণীর মানবিক শাখার প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সর্বশেষ ক্লাসে বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিষ্ঠাতা এবং সংস্কৃতির অগ্রগতির একজন অন্যতম নায়ক আলাউদ্দিন হোসেন শাহ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা তার পরবর্তী উত্তরাধিকারী এবং তার জ্যেষ্ঠ পুত্র নুসরাত শাহ সম্পর্কে আলোচনা করব। আলাউদ্দিন হোসেন শাহ যখন মৃত্যুবরণ করেন, তার মৃত্যুবরণ করার পরবর্তীতে 1519 খ্রিস্টাব্দে তার সুযোগ্য পুত্র, তার জ্যেষ্ঠ পুত্র নুসরাত শাহ, তিনি নাসিরউদ্দিন আবুল মুজাফফর নুসরাত শাহ এই উপাধি ধারণ করে তিনি বাংলার সিংহাসনে অধিষ্ঠিত হন। নুসরাত শাহ তার পিতার একজন যোগ্য উত্তরাধিকারী ছিলেন এবং তার পিতা জীবদ্দশায় তার শাসন কার্যের বিভিন্ন দক্ষতা লক্ষ্য করে তাকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন কাজের দায়িত্ব দেন এবং তিনি তার পিতার যে আস্থা, তার পিতার যে সুনাম ও সুখ্যাতি, তিনি সেটা বজায় রাখতে সক্ষম হন। নুসরাত শাহ ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পরবর্তীতে তিনি সাম্রাজ্যের অন্যান্য যে সকল কার্যাবলী, সেই কার্যাবলীর পাশাপাশি তিনি রাজ্য বিস্তারেও সমান পারদর্শিতা দেখাতে সক্ষম হন এবং এই নুসরাত শাহের সময়ে সমগ্র বিহার রাজ্যকে তিনি জয় করে তার নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। আর নুসরাত শাহ যখন শাসন ক্ষমতা অধিষ্ঠিত হয়, তখন দিল্লিতে বিখ্যাত মুঘল রাজবংশ প্রতিষ্ঠিত হয়। সেই মুঘল রাজবংশের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তিনি এই বাংলাকে দিল্লির অধীনে নেওয়ার জন্য চেষ্টা করেন। আর তিনি যখন বাংলাকে দিল্লির অধীনে নেওয়ার জন্য সৈন্য সামন্তকরণ করেন, তখন নুসরাত শাহ তার জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সৈন্যদের সাথে তিনি মিত্রতা স্থাপন করেন এবং পরবর্তী সময়ে এই মিত্রতার যে চুক্তি, সেই চুক্তি ভঙ্গ হওয়ার পরবর্তী তারা যখন বাংলা আক্রমণ করেন, তখন তিনি তার মেধা, যোগ্যতা এবং দক্ষতা দিয়ে সেই মুঘলদের আক্রমণ থেকে বাংলাকে রক্ষা করতে তিনি সক্ষম হন। আর এই মহান শাসক তিনি 1531 খ্রিস্টাব্দে তিনি আততায়ী কর্তৃক নিহত হন। আততায়ী কর্তৃক নিহত হওয়ার আগে তিনি সাম্রাজ্যের বিভিন্ন বিষয়ে তার যে দক্ষতা, সে দক্ষতা প্রদর্শন করতে সক্ষম হন। তার পিতা আলাউদ্দিন হোসেন শাহ তিনি যে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিষ্ঠা করেন, নুসরাত শাহের সময়ে সেই সাম্প্রদায়িক সম্প্রীতির যে ধারাবাহিকতা, সে ধারাবাহিকতা তিনি বজায় রাখতে সক্ষম হন এবং তিনি একজন প্রজারঞ্জক এবং জনকল্যাণকামী শাসক হিসেবে জনসাধারণের কাছে তিনি সমান জনপ্রিয় ছিলেন এবং তার এই জনকল্যাণকামিতার এই যে পরিচয়, সেগুলো তার কাজের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলতে সক্ষম হন। তিনি যখন ক্ষমতা অধিষ্ঠিত হন, তখন জনগণের পানির যে সংকট, পানির যে সমস্যা, সেই সমস্যা মোকাবেলা করার জন্য তিনি বিভিন্ন জায়গায় পুকুর, খাল খনন করেন। আর তার মধ্যে একটি বিখ্যাত নিদর্শন হচ্ছে বাগেরহাটের মিঠা পুকুর এবং এটার পাশাপাশি তিনি গৌড়ের কদম রসুল ভবনে একটি প্রকোষ্ঠে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পদচিহ্ন সংবলিত একটি কারুকার্য খচিত মর্মর বেদি স্থাপন করেন এবং এটার পাশাপাশি তিনি বিভিন্ন জায়গায় মসজিদ নির্মাণ করেন এবং তিনি একটি বিখ্যাত মসজিদের নির্মাতা। তার সেই বিখ্যাত মসজিদ হচ্ছে গৌড়ের বড়সোনা মসজিদ বা বারোদুয়ারি মসজিদ। শুধুমাত্র এই বড়সোনা মসজিদই নয়, তিনি এটার পাশাপাশি আরো অনেক জায়গায়, বিশেষ করে বর্ধমানের মঙ্গলকোটে ও রাজশাহীর বাগায় তিনি দুটি বিখ্যাত মসজিদ নির্মাণ করেন এবং স্থাপত্য কাজে তার আরেকটি অন্যতম নিদর্শন হচ্ছে তার সময়কার বিখ্যাত সাদুল্লাহপুরের বিখ্যাত সুফি সাধক মকদুম আকিস সিরাজউদ্দিনের যে মাজার, সেই মাজারের ভিত্তিও তিনি স্থাপন করেন এবং তিনি শুধুমাত্র স্থাপত্য বা ভাস্কর্য কাজেই তিনি শুধু সমান পারদর্শিতা প্রদর্শন করেননি, এর পাশাপাশি তিনি ভাষা ও সাহিত্য ক্ষেত্রেও তিনি বিভিন্ন লোকদেরকে, বিভিন্ন সাহিত্যিকদেরকে তিনি পৃষ্ঠপোষকতা দেন। আর তার সেই পৃষ্ঠপোষকতা পেয়ে দুজন বিখ্যাত সাহিত্যিক কবীন্দ্র পরমেশ্বর এবং শ্রীকর নন্দী, তারা দুজন মহাভারতের কিছু কিছু অংশ তারা বাংলাতে অনুবাদ করেন এবং তিনি তার সময় জনসাধারণের যে জ্ঞানের তৃষ্ণা, যে জ্ঞানের পিপাসা, সেই জ্ঞানের তৃষ্ণা বা পিপাসা মেটানোর জন্য তিনি বিভিন্ন জায়গায় অনেকগুলো তিনি গ্রন্থাগার স্থাপন করেন। এভাবেই এই নুসরাত শাহ তিনি তার যোগ্যতার মাধ্যমে, তার মেধার মাধ্যমে তিনি জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা তিনি প্রদর্শন করেন
এবং তার পিতার একজন যোগ্য উত্তরাধিকারী হিসেবে তিনি শাসন কার্যে সেটার নিদর্শন রাখতে তিনি সক্ষম হন। এবং তিনি একজন ন্যায় বিচারক ছিলেন। হিন্দু এবং মুসলমান বা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে তিনি কখনো বিভেদ করতেন না, তিনি সকলকে সমান চোখে দেখতেন। আর এই জন্যই জনসাধারণের কাছে বা বিভিন্ন সম্প্রদায়ের লোকদের কাছে তিনি সমানভাবে তিনি জনপ্রিয় ছিলেন। এবং এই বিখ্যাত ব্যক্তি যখন 1531 খ্রিস্টাব্দে আততায়ী কর্তৃক নিহত হন, তিনি নিহত হওয়ার পরবর্তীতে ক্ষমতায় অধিষ্ঠিত হন তার পুত্র আলাউদ্দিন ফিরোজ শাহ। আলাউদ্দিন ফিরোজ শাহ তিনি মাত্র 1 বছর শাসন ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন। তিনি এই সময় নুসরাত শাহের সময় থেকে অহোম রাজ্যের সাথে বাংলার সমস্যা চলতেছিল, আর তার পুত্রের সময় সেই সমস্যাটা আরো বড় হয়ে দেখা দেয়। এবং নুসরাত শাহের পরবর্তী উত্তরাধিকারীদের অযোগ্যতা এবং দুর্বলতার কারণে আস্তে আস্তে বাংলা যে স্বাধীন সালতানাত, সেই স্বাধীন সুলতানি পর্বের পতন পর্ব শুরু হয়। এবং তার পরবর্তী উত্তরাধিকারীদের কারণে সেই পতন পর্ব সেখানে পরবর্তী আস্তে আস্তে আরো বেশি বা ব্যাপকভাবে সেটা দেখা দেয়। আর নুসরাত শাহের পুত্র যখন আলাউদ্দিন ফিরোজ শাহ ক্ষমতা অধিষ্ঠিত হন, এর 1 বছর পরে তার ছোট ভাই গিয়াসউদ্দিন মাহমুদ শাহ আলাউদ্দিন ফিরোজ শাহকে হত্যা করেন। আলাউদ্দিন ফিরোজ শাহকে হত্যা করেন নাসিরউদ্দিন মাহমুদ শাহ ক্ষমতা অধিষ্ঠিত হলেও তিনি প্রায় 5 বছর শাসন ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন, কিন্তু শাসন কার্যের বা সাম্রাজ্যের খুব একটা তিনি পরিবর্তন সাধন করতে পারেননি। আর এই সময় বাংলাদেশ সৌর আফগান বংশের আরেকজন অন্যতম শাসক শের শাহের আক্রমণের মধ্য দিয়ে এই বাংলায় যে স্বাধীন সালতানাত প্রতিষ্ঠিত হয়েছিল সেই সুলতানি পর্বের অবসান ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, তো তোমরা আজকে এখান থেকে নুসরাত শাহ সম্পর্কে অবগত হলে, আর এই নুসরাত শাহ সম্পর্কে এবং আলাউদ্দিন নুসরাত শাহ সম্পর্কে আরো ভালোভাবে অবগত হয়ে তোমরা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাস এ পর্যন্তই। তোমাদেরকে আগামী অনলাইন ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।